রংপুরে তৃতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছে কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। সকালে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং শিক্ষা উপদেষ্টা সরাসরি এসে দাবি পূরণ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে জানান শিক্ষার্থীরা। নতুন একাডেমিক ভবন নির্মাণ, আবাসিক হল, পরিবহন, ক্যাম্পাসের যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার সহ প্রথমে ২১ দফা, পরে ১৬ দফা সহ সর্বমোট ৩৭ দফা দাবিতে আন্দোলন করে আসছে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা। সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকা দিয়ে নারী শিশু সহ ৩৯ জনকে পুশিন করেছে বিএসএফ। আজ ভোরে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধীনস্থ নোয়াকোট ও মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ৬টি পরিবারের মোট ৩৯ জনকে পুশিন করা হয়। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক। তিনি জানান, পুশিনকৃতদের মধ্যে ৩৮ জন কুড়িগ্রাম ও একজন পাবনা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পুশিন করা সবাই বাংলাদেশি নাগরিক, যারা আগে বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। এদিকে আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা। চাঁদপুরের কচুয়ায় মাদ্রাসা ছাত্র মিলন হোসেনকে হত্যার দায়ে ২ আসামির মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার চাঁদপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক সৈয়দ তোফাজ্জল হাসান হিরু আসামিদের বিরুদ্ধে এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন আসামি হলেন শামীম হোসেন ও সোহাগ হোসেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম রাব্বি হোসেন। ২০১৫ সালের জুন মাসের ২৯ তারিখ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয় মাদ্রাসার ছাত্র মিলন। খোঁজাখুঁজির পর জুলাই মাসের ২ তারিখ রাতে মিলনের ভাই রিপন হোসেনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শামীম হোসেনের মারফত জানতে পারেন, পূর্ব শত্রুতার জেরে তার ছোট ভাইকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ওই দিনই কচুয়া থানায় তিনি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন আসামিদের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধকে কেন্দ্র করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবির একটি ফ্লাইট বাতিল হয়েছিল। তবে মধ্যপ্রাচ্যগামী বাকি ফ্লাইটগুলো শিডিউল অনুযায়ী যাচ্ছে। আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, সোমবার রাতের EA ১২৭ ঢাকা চট্টগ্রাম আবুধাবি ফ্লাইট ঢাকা থেকে বাতিল করা হয়েছে। এর বাইরে অদ্যাবধি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আন্তর্জাতিক সব শিডিউল ফ্লাইটই যথাসময়ে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগ সহ অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান চালানো হয়। দুপুর ১২টার দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা। এদিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, যারা ভারতের দালালি করে ক্ষমতায় টিকে থাকতে চায় তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না। প্রতিবেশী ভারতের সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু গোলামি চুক্তি করতে দেয়া হবে না। সোমবার সন্ধ্যা ৬টায় নীলফামারী শহরের বড় মাঠে ইসলামী আন্দোলনের জেলা শাখা আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণে এ মন্তব্য করেন। ভারতের দালালি করে পাঁচিদের ক্ষমতা থাকতে চায়, ওদেরকে ভারতে পাঠিয়ে দেবো, বাংলাদেশে থাকতে দেবো। আমাদের পাশের কান্ট্রির সাথে সুব্যবহার থাকবে, ভালো সম্পর্ক থাকবে, কিন্তু গোলামি চুক্তি হতে পারে না। আসুন ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ ইসলামকে বিজয় করার জন্য আমরা কাজ করব। ঝালকাঠির নলছিটিতে ১.৫ কেজি গাঁজা ও ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে নলছিটি থানা পুলিশ। সোমবার রাতে নলছিটি পৌরসভার খাসমহল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সাথে থাকা রবিউল নামে একজন সহযোগী পালিয়ে যান। আজ দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম এসব তথ্য নিশ্চিত করেছেন। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম খাসমহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আসামি আরিফ বিল্লাহকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা ও ৭০,০১০ টাকা সহ গ্রেফতার করা হয়।
ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা সেবায় ভোগান্তি ও অব্যবস্থাপনা সহ অসৎ স্বেচ্ছাচারী দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন উপজেলার সর্বস্তরের জনগণ। জেলা সিভিল সার্জন ডাক্তার হুমায়ুন কবির বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই হসপিটাল নিয়ে আমাদের সাংবাদিক যারা ভাইরা আছে, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া, তারা বেশ কয়েকবার এই দুর্নীতিগুলো তুলে ধরেছেন, কিন্তু আমরা কোনো প্রতিকার পাই নাই। এই ধরনের স্বৈরাচার টিএইচওর আমাদের এখানে কোনো প্রয়োজন নাই। এই দুর্নীতিবাজ, এই মানুষ হত্যাকারী, এই ধরনের টিএইচকে আমরা আজকে এখানে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই জনগণ এই হাসপাতাল কমপ্লেক্স থেকে এই দুজনকে জোর করে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন বলেছেন, বেকার যুবক যুবতীদের বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এই বিভাগ প্রশিক্ষণ, আর্থিক সহায়তা এবং অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে থাকে বলে জানান তিনি সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার একলাসপুর ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শনকালে তিনি কথা বলেন। পরিদর্শনকালে ইউএনও মাহমুদা কুলসুম মনি, সহকারী কমিশনার হিল্লোল চাকমা, একলাসপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালি উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনা লিফলেট বিতরণ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আরিফা জেসমিন নাহিন। দুপুরে শহরের মোক্তারপাড়া থেকে লিফলেট বিতরণ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। পরে কেন্দ্রীয় বিএনপির নেত্রী আরিফা জেসমিন নাহিন সাংবাদিকদের ৩১ দফা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এ সময় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বপ্ন গণতান্ত্রিক বাংলাদেশ বাস্তবায়নে গাজীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। এরই লক্ষ্যে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের মুসল্লি ও সদস্য সচিব আবু বকর সিদ্দিকের নেতৃত্বে সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় ও আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় আনন্দ মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন, শাহাবুদ্দিন, ফজল মুসল্লি সহ দলের বিভিন্ন ইউনিটের হাজার হাজার নেতাকর্মীরা। বরিশালের মুলাদীতে ৬ দফা দাবি বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধনপূর্বক ১৪তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতার গ্রেড প্রদান সহ ৬ দফা দাবিতে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি করেন স্বাস্থ্য সহকারী বৃন্দ। এ সময় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য সহকারী জসিম উদ্দিন বাঘা ও জিয়াউল হক টিপু সহ আরও অনেকে। সিরাজগঞ্জের চৌহালিতে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন চৌহালি উপজেলা শাখার উদ্যোগে স্বাস্থ্য অধিদপ্তরের মাঠ পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকালে চৌহালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফিরোজ হাসান এবং সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মামুন। কর্মসূচিতে উপজেলার সকল স্বাস্থ্য সহকারী উৎসাহ উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন। কর্মসূচিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্বাস্থ্য সহকারীরা তাদের দাবি প্রতি একাত্মতা প্রকাশ করেন। চাকরিতে ১৪তম গ্রেড ও টেকনিক্যাল পদমর্যাদা দেয়া সহ ৬ দফা দাবিতে কুষ্টিয়ার কুমারখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, কুমারখালী উপজেলা শাখার সভাপতি সুমন, সাধারণ সম্পাদক রফিকুল আলম খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।
রংপুরের পীরগঞ্জে 6 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্য সহকারীরা। সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের রংপুর জেলা সাংগঠনিক সম্পাদক মারজান হোসেন, পীরগঞ্জ শাখার সভাপতি মেহেদুল ইসলাম সহ স্বাস্থ্য সহকারীরা। গাইবান্ধার সাদুল্লাপুরে 6 দফা দাবিতে মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন উপজেলা শাখার আয়োজনে সারা দেশের ন্যায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ 6 দফা দ্রুত বাস্তবায়নের দাবিতে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এক অবস্থান কর্মসূচি পালন করে সাদুল্লাপুর উপজেলার মাঠ পর্যায়ে কর্মরত সকল স্বাস্থ্য সহকারীরা। সারা দেশের মতো স্বাস্থ্য সহকারীদের 6 দফা দাবিতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি পালিত হয়েছে। দুপুরে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারীদের এই কর্মবিরতি চলে। এ সময় কর্মবিরতি থেকে স্বাস্থ্য সহকারীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন করতে হবে। স্নাতক সমমান সংযুক্ত করে 14তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে 11তম গ্রেডে উন্নতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান সহ অবিলম্বে 6 দফা দাবি তুলে ধরেন তারা। 1 সেপ্টেম্বরের আগে দাবি বাস্তবায়ন না হলে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। শেরপুরের নালিতাবাড়িতে ময়মনসিংহ ব্যাটালিয়ন 39 বিজিবি এর অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি সদস্যরা মায়াঘাসি এলাকা থেকে প্রায় 1000 পিস ভারতীয় শাড়ি আটক করেছে। এ সময় শাড়ি বহনকারী একটি ট্রলিও আটক করা হয়। বিজিবি জানায়, চোরাকারবারিগণ অভিনব পন্থায় পাওয়ার টিলার ট্রলি যোগে ভারতীয় এসব শাড়ি পাচারের চেষ্টা করে। রাতে অভিযান পরিচালনা করে রামচন্দ্রকুড়া বিওপির বিজিবি সদস্যরা মায়াঘাসি এলাকা থেকে ভারতীয় শাড়ি 988 পিস ও একটি পাওয়ার টিলার ট্রলি আটক করেন। চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাদের ধরতে পারেনি বিজিবি। ফরিদপুরের শলিথা গ্রামে নেই একটিও সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শিক্ষা থেকে ঝরে পড়ছে শিশুরা, বাধ্য হচ্ছে পড়াশোনা ছেড়ে দিতে। ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন যেন থমকে যাচ্ছে শৈশবেই। বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। প্রতিনিধি শফিকুল ইসলাম জনির রিপোর্ট। দুপুরের প্রখর রোদে কাঁধে বইয়ের ব্যাগ আর চোখে মুখে ক্লান্তি নিয়ে ফিরছে শিশু রাইসা। স্কুল থেকে ফিরতে তাকে হাঁটতে হয় প্রায় 30 মিনিট। প্রতিদিনই এভাবেই কাটে তার শৈশব। আমি অনেক দূরের স্কুলে পড়ি, আমার হেঁটে যেতে অনেক কষ্ট হয়, ঝড় বৃষ্টি হলে আর যেতে পারি না। শুধু রাইসাই নয়, শলিথা গ্রামের বহু শিশু এমন দুর্ভোগের মুখোমুখি। কেউ কেউ হাঁটতে না পেরে স্কুল ছেড়ে দিয়েছে। আর্থিক কষ্ট, পথের দূরত্ব আর নিরাপত্তার অভাবে হারিয়ে ফেলেছে পড়াশোনার পথ। 6 বছর বয়সে আমি বিদ্যালয়ে যেতে পারিনি, বিদ্যালয়ের দূরত্বের কারণে। যাওয়া আসা কষ্ট হইতো, ধরেন মেঘ হইলে বাবা মা যাইতে দিত না। বাপ মা পাই এত দূরে স্কুল, এনে যা তোর দরকার নাই, এনে পড়াশোনা বাদ দিয়ে দেয়। আমি স্কুলে যাইতে পারি না, আমার গ্রামে স্কুল নাই, বৃষ্টির ভিতর। আমাদের গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করে দিন। ফরিদপুরের নগরকান্দার শলিথা গ্রামে প্রায় 10,000 মানুষের বাস, কিন্তু একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ও নেই সেখানে। দীর্ঘ যুগ ধরে চলা এই সংকট সমাধানে আজও নেই স্থায়ী কোনো উদ্যোগ। এখানে ছেলেমেয়েরা প্রায় অশিক্ষার দিকে চলে যাচ্ছে। ডাইল কিনা লাগে, সবই তো কিনা। ছেলেমেয়েরা 20-30টা করতে দেবো আমরা। এই যে উঠতে বসে ছেলেরা স্কুলে যাচ্ছে না, তারা দেখা যাচ্ছে মোবাইলে গেম খেলছে, কেউ দেখা যাচ্ছে নেশার সাথে জড়িত হয়ে যাচ্ছে। সময় সাপেক্ষে এরা পিছিয়ে যাইতেছে, যার জন্য গার্জিয়ানরা সাহস পায় না যে ছেলেমেয়েকে একটা ছেড়ে দিতে। যেহেতু আমাদের জনবহুল একটা গ্রাম, সেই ক্ষেত্রে আমাদের গ্রামে একটা প্রাইমারি স্কুল অতি জরুরি। 2019 সালে সৌদি প্রবাসী মুরাদ মোল্লার সহায়তায় একটি টিন শেডে চালু হয়েছিল অস্থায়ী পাঠদান, তবে অর্থাভাবে তা দীর্ঘস্থায়ী হয়নি। আমরা বারবার কর্তৃপক্ষের কাছে অনুরোধ করতেছি এবং কিন্তু আমরা সেটার এখন পর্যন্ত কোনো ফল পাইনি। এই দীর্ঘ দুর্ভোগ একদিন জীবন কেড়ে নিয়েছিল দাউদ নামের 4র্থ শ্রেণীর এক শিশুর। দূরের স্কুলে যেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ যায় তার। ফরিদপুর পর্যন্ত, ঢাকা পর্যন্ত আমরা নিলাম, তারপর আমার ছেলেকে বাঁচাইতে পারলাম না। বিদ্যালয়হীন শলিথা গ্রামের শিশুরা শুধু বই নয়, হারাচ্ছে জীবন গড়ার স্বপ্ন। আজ তাদের চাওয়া শিক্ষা হোক অধিকার, বিলাসিতা নয়।
এখনই সময় কার্যকর পদক্ষেপ নেবার। শফিকুল ইসলাম জনি, মাই টিভি, ফরিদপুর। দেশের পরিবেশ রক্ষায় টাঙ্গাইল সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের স্কুল, কলেজ, মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে আজ সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের হোসনে আরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক শানু, সন্তোষ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী সাদাত আল হারুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সদর থানা বিএনপির সহসভাপতি জহিরুল ইসলাম বাদল সহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ 3 দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা 2025 উদ্বোধন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর মোস্তফা ইমরান হোসেন প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস আরা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক বক্তব্য রাখেন। পরে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলের চারা বিতরণ করা হয়। মেলায় 10টি স্টল বরাদ্দ ছিল। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় উপস্থিত ছিলেন। কৃষি জমি সুরক্ষা আইন 2019 বাস্তবায়ন হলে কোনো অসাধু চক্র উর্বর কৃষি জমি আর নষ্ট করতে পারবে না বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর সাফায়েত আহমেদ সিদ্দিকী। আইনটি এখন খসড়া পর্যায়ে থাকলেও 2-1 বছরের মধ্যেই চূড়ান্ত হবে বলেও জানান তিনি। দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2025-এর আলোচনা সভা শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন সহ অন্যান্যরা। 2050 এটি কিন্তু প্রণয়ন করতে যাচ্ছে। আমরা মনে করি যে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের খোরপোশ কৃষি ক্রমান্বয়ে বাণিজ্যিক কৃষির দিকে এগিয়ে যাবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা কৃষক দল এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আজ গয়হাটা ইউনিয়নের বৃক্ষরোপণ কর্মসূচি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গয়হাটা ইউনিয়ন কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান বিদ্যুতের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ হাসান জাহিদের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আর উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রোপা আমন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকালে উপজেলা চত্বরে কৃষকদের মাঝে বীজ ও সার, নারিকেল চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিএম রাশিদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাম্মদ তানিয়া তাবাসসুম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান সহ অন্যান্যরা। কসবায় বিনামূল্যে নারিকেল, আম, তাল, নিম, বেল, জাম, কাঁঠাল ও লেবুর চারা বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কসবা এর আয়োজনে কৃষি কর্মকর্তা হাজেরা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম। 2024-25 অর্থ বছরে নারিকেলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই চারা ও সার বিতরণ করা হয়। চাঁদপুর সদর উপজেলার 14 নং রাজেশ্বর ও 11 নং ইব্রাহিমপুর ইউনিয়নে কার্ডধারী জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল 24 জুন মঙ্গলবার সকাল থেকে এই চাল বিতরণ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজেশ্বর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল কৃষ্ণ পাল, চাঁদপুর সদর মডেল থানার এসআই নিমিজানুর রহমান, ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা দিদার হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান গাজী, সাধারণ সম্পাদক হাশেম চকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বন্দুকশী, সহসভাপতি হানিফ ব্যাপারী সহ ইউনিয়নের ব্যক্তিবর্গ। মাদারীপুরের রাজৌর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হালিম খান নামে এক ইতালি প্রবাসীর লাশ ফেলে রেখে চলে গেছে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন। অভিযোগ উঠেছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রাজৌর থানার ওসি মাসুদ খান। এ ঘটনায় অপরাধীদের ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের পরিবার ও স্বজনরা।
রাতের অন্ধকারে মায়েরা থাকে হাসপাতালে রাইখা তারা উদাও। আমি বাইরে যাবো আসছে ফাঁসি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোস্টমর্টমের জন্য লাশ আমরা মেডিকেল প্রেরণ করতেছি। পরবর্তীতে মেডিকেল রিপোর্ট, পোস্টমর্টম রিপোর্ট, এই রিপোর্টের প্রেক্ষিতে আমরা জানতে পারবো যে মৃত্যুর। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেনের নির্দেশনায় বর্ষা মৌসুমে চট্টগ্রাম নগরবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে নগরের 41টি ওয়ার্ডে খাল ও নালা নর্দমা পরিষ্কার কার্যক্রম চলমান রয়েছে। এরই অংশ হিসেবে আজ নগরের 36 নম্বর গোসাইল ডাঙ্গা ওয়ার্ডের পশ্চিম নিমতলা আব্দুল লতিফ সড়ক সংলগ্ন মহেশখাল সংযুক্ত খালের মাটি উত্তোলন কাজ জোরে সোরে চলছে। সিটি মেয়র জানান, সারা নগরীতে বর্ষার আগেই খাল ও ড্রেনগুলোর মাটি উত্তোলনের কাজ শুরু হয়েছে। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন ও যান্ত্রিক বিভাগকে দ্রুত সময়ের মধ্যে এসব কাজ সম্পন্ন করতে কঠোর নির্দেশনা দিয়েছেন মেয়র ডক্টর শাহাদাত হোসেন। নগরবাসীর দুর্ভোগ লাঘবে এমন উদ্যোগে সন্তুষ্ট স্থানীয় বাসিন্দারা। খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে আবারও বাস্তবায়ন হলো একটি মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি। আজ গুইমারা রিজিয়নের 18 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির আওতাধীন শিশুবাড়ি আর্মি ক্যাম্পের থংথংপাড়া এলাকায় অর্ধশতাধিক অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে রেশন সামগ্রী বিতরণ করা হয়। রাবার বাগান মন্দির ও ভজেন্দ্রপাড়া মন্দির নির্মাণের জন্য প্রদান করা হয় 8 বান ঢেউটিন। উন্নত চিকিৎসার জন্য 2 জন দরিদ্র পাহাড়ি নারীকে নগদ সহায়তা প্রদান করা হয়। শিশুক বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় ক্রীড়া সামগ্রী। এছাড়াও সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ মইদুল করিম চৌধুরী ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ফারিয়া প্রায় 5 শতাধিক পাহাড়ি বাঙালি জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের ভাবমূর্তি বিশ্ব দরবারে উজ্জ্বল করে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভার বক্তারা। দুপুরে সার্কিট হাউসে সভার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম কেন্দ্র। এতে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ অংশগ্রহণ করেন। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসন শীর্ষক সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক সরকার সারওয়ার আলম। এতে বক্তারা দেশের শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতের মাধ্যমে সভা শেষ হয়। কক্সবাজারের উখিয়ার সমুদ্র উপকূলীয় জালিয়া পালং ইউনিয়নের ইনানি নুরার ডেইল এলাকায় ডাকাতির ঘটনায় নদরুল আমিন বাবুল নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছে। সোমবার সন্ধ্যায় একদল সশস্ত্র ডাকাত ওই এলাকার মৃত ইসহাক আহমেদের বাড়িতে হানা দিলে লুটপাট চালায়। এ সময় বাড়ির লোকজন প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে নুরুল আমিন বাবুল ও হাসান আপন 2 ভাই গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধদের মধ্যে বড় ভাই বাবুল কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে মারা যান। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফ হোসেন জানান, ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশ পার্শ্ববর্তী পাহাড়ের অভিযান শুরু করেছে। কুষ্টিয়া সদর উপজেলায় সিএসএস মাইক্রো ফাইন্যান্স এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সির স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে সদর উপজেলার হরি নারায়ণপুর সিএসএস মাইক্রো ফাইন্যান্স কার্যালয়ে এর ফ্রি মেডিকেল ক্যাম্পে 150 অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়েছে। অসহায়দের মাঝে চিকিৎসা দেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর তানিয়া খাতুন সাথী। এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মনোজ কুমার সরকার। স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর সৃষ্ট সুযোগ ও সম্ভাবনা সমূহকে কাজে লাগিয়ে দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। ময়মনসিংহে এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। সকালে নগরীর শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। জেলা প্রশাসক মফিদুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোক্তার আহমেদ। প্যানেল আলোচক ছিলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব নেসার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও AK মাহবুবুল আলম।
সাতক্ষীরা জেলায় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে জেলা পর্যায়ে মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের টাইগার প্লাসের কনফারেন্স রুমে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আর সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ, উইনরক ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার মাসনুন হক। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ, আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার দীপ্তি রায় সহ আরও অনেকে। প্রতি বছরের মতো এবারও ঢাকার ধামরাইয়ের রথযাত্রা ঘিরে সাজসজ্জা ও প্রস্তুতি শেষে সাজিয়ে তোলা হয়েছে ঐতিহ্যবাহী রথ। দিনরাত সমান তালে সংস্কার ও সাজিয়ে তোলার কাজ করেছেন কর্মীরা। উৎসব যথাযথভাবে পালনে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে প্রশাসন ও আয়োজকরা। শেষ মুহূর্তে চলছে রং তুলি ও সাজসজ্জার কাজ। আয়োজকদের দাবি, রথ শুরুর আগেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছেন তারা। নেওয়া হয়েছে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা। রথযাত্রা ঘিরে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। একটা বাজার এলাকায় যে রথযাত্রা প্রতি বছর হয়, এটা সনাতন ধর্মীদের যারা এই রথযাত্রা করে থাকে, এটা প্রতি বছরের ন্যায় এবারও হবে। তবে এই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার বিষয়ে আমাদের কোনো আন্তরিকতার অভাব থাকবে না। আমাদের পর্যাপ্ত পরিমাণে ফোর্স থাকবে, পুলিশ লাইন থেকে আসবে, এছাড়া যৌথ বাহিনীর সাথে সমন্বয় থাকবে, জেলা প্রশাসন থাকবে।